পৃথিবীর বাইরে এলিয়েনরা কেমন হতে পারে এই নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের চিন্তা ভাবনা কাজ করে। তারা যদি প্রযুক্তিগতভাবে মানুষের থেকে উন্নত হয় তাহলে মানুষ কি করবে, এবং তারা যদি পৃথিবীতে এসে মানুষের সঙ্গে থাকতে শুরু করে তাহলে সেটাই বা মানুষ কিভাবে ঠেকাবে। সেটাই দেখতে হলে বসে যেতে হবে আমাদের আজকের এই গল্প দেখতে। শুরুতেই দেখা যায় ছোট্ট উল্কার মতন কিছু একটা পৃথিবীর দিকে ছুটে আসছে। যশ নামের এই ছোট্ট ছেলেটি সেটা লক্ষ্য করতে থাকে এবং সেই ছোট উল্কাটা এসে একসময় তার ফিশবলের মধ্যে পড়ে যায়। যশ আচমকাই এটা দেখে খুবই ভয় পেয়ে যায় এবং চিৎকার করে খাটের নিচে লুকিয়ে পড়ে। যশের মায়ের নাম জিনা মরিলসন। সে যশের চিৎকার শুনে তার রুমে চলে আসে এবং এসে দেখে যশ খাটের নিচে লুকিয়ে আছে। এই সময় বাইরে থেকে একটা বেসবল উড়ে এসে পড়লে জিনা ভাবে এইটা দেখেই হয়তো যশ ভয় পেয়েছে। সে যশকে শান্ত হতে বলে সেখান থেকে চলে যায়। একটু পরেই যশ দেখতে পায় তার ফিশবলের সমস্ত পানি সেই ছোট্ট উল্কাটা শুষে নিচ্ছে। এই ছোট্ট উল্কাটাকে এখন থেকে আমরা বল নামেই ডাকবো। গল্পটা চলে যায় 3 মাস অতীতে। আকাশ থেকে একটা লোককে আমেরিকার বিখ্যাত স্ট্যাচু অফ লিবার্টির পাশে পড়তে দেখা যায়। সেখানে তার মুখ পুরো মাটির ভেতরে ঢুকে যায়, কিন্তু অবাক করার বিষয় হলো এতে তার কিছুই হয় না। সে উঠে দাঁড়িয়ে 2 হাত উঁচু করতেই তার গায়ে লাগা সমস্ত ময়লা ম্যাজিকের মতন ভ্যানিশ হয়ে যায়। এরপরে তাকে উদ্ভট ভঙ্গিতে হাঁটতে দেখা যায়, যেন একটা ছোট্ট বাচ্চা হাঁটতে শিখছে। এতে বোঝাই যাচ্ছিল যে সে স্বাভাবিক কোনো মানুষ নয়, সে একটা এলিয়েন। এই কারণেই সে পৃথিবীর মানুষের মতন চলাফেরা বা আচার আচরণ কিছুই করতে পারে না। এরপরে সে শহরের ভেতর বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে পর্যবেক্ষণ করতে থাকে। সে মানুষের মতন আচার আচরণ করতে গিয়ে অনেক সময় অনেক অদ্ভুত অঙ্গভঙ্গি করছিল এবং তার এই ভঙ্গির স্টাইলগুলো অনেক মজার ছিল। এমন সময় সে রাস্তা পার হতে যাবে, তখনই একটা গাড়ি এসে তাকে জোরে সোরে একটা ধাক্কা মারে এবং গাড়ির মধ্যে থেকে জিনাকে বের হতে দেখা যায়। লোকটার পা পুরোপুরি বেঁকে যায়। এইটা দেখে জিনা ভাবে আজকে তার অবস্থা খারাপ আছে। এই লোক যদি পুলিশকে খবর দেয় তাহলে আজকে তার অনেক টাকা খরচা হবে। সে অ্যাম্বুলেন্সে কল করে, কিন্তু লোকটা হঠাৎই উঠে দাঁড়িয়ে সেখান থেকে চলে যায়। জিনা যখন ফিরে দেখে লোকটা সেখানে নেই তখন সে অবাক হয়ে যায়। এরকম ভাঙা পা নিয়ে একটা লোক কিভাবে চলাফেরা করতে পারে। পরে লোকটাকে দেখা যায় ভিড় থেকে সরে এসে একটা গলির মধ্যে দাঁড়ায়। এখানে লোকটার কান একটা দরজার মতন খুলে যায় এবং সেখান থেকে 2 জন লোক বেরিয়ে এসে নিচে নেমে যায়। তারা একটা বোতামে চাপ দিয়ে লোকটার পায়ের দিকের একটা দরজা খুলে ফেলে এবং কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পরে তাদের ক্যাপ্টেনকে বলে এই ইনজুরি সারাতে একটু সময় লাগবে। এরপরে লোকটার শরীরের ভেতরের অংশ দেখানো শুরু হলে আমরা বুঝতে পারি যে লোকটাকে এতক্ষণ ধরে আমরা দেখছিলাম সেটা ছিল আসলে একটা স্পেসশিপ, আর সেটাকে কন্ট্রোল করছে ভেতরে থাকা অনেকগুলো এলিয়েন। আর অদ্ভুত বিষয়, এই এলিয়েনগুলো দেখতে একদম মানুষের মতন। এরা মানুষের মতোই দেখতে, কিন্তু আকারে মানুষের থেকে অনেক গুণে ছোট। এই এলিয়েনগুলো প্রত্যেকেই স্পেসশিপের আলাদা আলাদা অংশগুলো নিয়ন্ত্রণ করত। এরপরেই আমরা এই স্পেসশিপের ক্যাপ্টেনকে দেখতে পাই। এই স্পেসশিপের চেহারা এই ক্যাপ্টেনের চেহারার মতোই বানানো হয়েছে। ক্যাপ্টেন ভেতর থেকে যা যা করে স্পেসশিপও বাইরে থেকে ঠিক তাই করে, এবং এই স্পেসশিপের কমান্ডে যারা আছে প্রত্যেকের আলাদা আলাদা একটা নাম্বার দেওয়া আছে। যেমন ক্যাপ্টেনের নাম্বার হচ্ছে 1, ভাইস ক্যাপ্টেনের নাম্বার হচ্ছে 2, কালচারাল অফিসারের নাম্বার হচ্ছে 3, সিকিউরিটি অফিসারের নাম্বার হচ্ছে 4। নাম্বার অনুযায়ী তাদের এক একজনের র্যাঙ্ক নির্ধারণ করা হয়। ক্যাপ্টেন যখন রোবটের সমস্যার কথা শুনলো তখন সবার উদ্দেশ্যে সে ভাষণ দেওয়ার জন্য খবর পাঠালো। ক্যাপ্টেনের ভাষণ থেকে আমরা জানতে পারি যে এই এলিয়েনদের গ্রহের নাম হচ্ছে নীল। সেখানে পাওয়ার ক্রাইসিস দেখা দিয়েছে। সেই ক্রাইসিস মোকাবেলা করার জন্য পৃথিবী থেকে তারা লবণ নেওয়ার জন্য এসেছে। আর লবণের সব থেকে বড় উৎস হলো সমুদ্রের পানি, অর্থাৎ পৃথিবীর সমুদ্রের সমস্ত পানি তারা নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। যে জিনিসটা তারা পৃথিবীতে সমুদ্রের পানি নেওয়ার জন্য পাঠিয়েছে সেই জিনিসটা তারা হারিয়ে ফেলেছে, অর্থাৎ সেই উল্কাটা যেটা আমরা প্রথমেই পড়তে দেখেছি। আর তাদের হারিয়ে যাওয়া সেই জিনিসটা হলো যশের রুমে পড়ে যাওয়া সেই ছোট্ট বলটা। তাদের গ্রহে তারা যদি সমুদ্রের পানি নিতে ব্যর্থ হয় তাহলে তাদের গ্রহের সবকিছুই খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। যাই হোক, ক্যাপ্টেনের ভাষণ দেওয়া শেষ হলে সবাই নিজেদের কাজে বেরিয়ে পড়ে। আপনাদের বোঝার সুবিধার্থে আমরা এখন থেকে এই স্পেসশিপটাকে ডেভ নামে ডাকবো। একটু পরেই আমরা দেখতে পাই যশ স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। হঠাৎ করেই বাইরে তাকাতে সে ডেভকে দেখতে পায় এবং তার মাকে ডেকে সেটা দেখায়। জিনা ডেভকে দেখেই চিনতে পারে এবং তার সঙ্গে কথা বলার জন্য নিচে নেমে আসে। সে ডেভের কাছে অ্যাক্সিডেন্টের জন্য বিভিন্নভাবে ক্ষমা চাইতে থাকে। হঠাৎ করেই তার পায়ের দিকে চোখ পড়তেই জিনা দেখতে পেল সেটা একেবারেই ঠিক হয়ে গেছে। জিনা এতে খুবই অবাক হয়ে গেল এবং জিনা সেই লোকটাকে তার সঙ্গে বাসায় যাওয়ার জন্য বলল। মাঝখানে সিঁড়িতে মার্ক নামের একজন লোককে দেখা যায়। সে জিনার প্রতি কিছুটা দুর্বল। মার্ক জিনা ও যশকে বিভিন্নভাবে সাহায্য করে। সে ডেভের সঙ্গে পরিচিত হওয়ার জন্য তার দিকে হাত বাড়িয়ে দেয়। এতে স্পেসশিপের ভেতরে থাকা ক্যাপ্টেন খুবই অবাক হয়ে যায় এবং কি করতে হবে সেটা বুঝতে পারে না। নাম্বার 3 তাকে বুঝিয়ে বলে এটাকে বলে হ্যান্ডশেক। তাকেও হাত বাড়িয়ে দেওয়ার জন্য বলে। এরপরে অদ্ভুত ভঙ্গিতে তাদের মধ্যে হ্যান্ডশেক হয়। জিনা লোকটাকে রুমে নিয়ে এসে নিজের নাম বলে পরিচিত হতে চায়। এতে দেখা যায় স্পেসশিপের ভেতরে থাকা নাম্বার
নাম্বার 3 গুগলে সার্চ করে একটা নাম বের করে তাদের ক্যাপ্টেনকে বলে। ক্যাপ্টেন জিনার কাছে নিজের নাম ডেভ বলে পরিচিত হয়, আর এখান থেকেই এই স্পেসশিপের নাম হয় ডেভ, যেটা আমরা আগেই জানতে পেরেছি। জিনা ডেভকে বলে, তোমার পোশাক আশাক দেখে তোমাকে এই সময়ের মানুষ মনে হয় না, এগুলো অনেক আগের যুগের পোশাক। এরপরে জিনা ডেভের জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করতে শুরু করে। ডেভ জিনার হাজবেন্ডের একটা ছবি দেখালে জিনা বলে তার হাজবেন্ড আজ থেকে 4 বছর আগে মারা গিয়েছে। ঠিক এরপরেই সে জশকে একটা বল হাতে ছবি দেখতে পায়। জিনা জানায় জশ স্কুলের সায়েন্স প্রজেক্টে এইটা দেখিয়েছে। জশের ধারণা এইটা পৃথিবীর বাইরের একটা বল। এরপরে সেই স্পেসশিপের লোকজন জশের লোকেশন বের করে। এরপরে ডেভ জিনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এদিকে ডুলি নামের একজন অফিসারকে দেখা যায় যে স্ট্যাচু অফ লিবার্টির সামনে সেই স্পেসশিপে ল্যান্ড হওয়া সেই গর্তটাকে পর্যবেক্ষণ করতে। সে বিশেষ কায়দায় ডেভের মুখের একটা ছাপ বের করে ফেলে। এরপর পুলিশ ডেভকে খুঁজতে শুরু করে দেয়। এদিকে ডেভ জশের স্কুলে যাওয়ার সময় তার পোশাকের জন্য চারিদিকে নজরে চলে আসে। তখন ক্যাপ্টেনের মনে হয় জিনা সত্যি কথাই বলেছে, তার পোশাক আশাক পরিবর্তন করা উচিত। সে একটা শপিং মলে চলে যায় তার পোশাক আশাক পরিবর্তন করার জন্য। সেখানে একটা পোশাক তার পছন্দ হয় এবং সে সেটা কিনতে চায়, কিন্তু পৃথিবীতে জামা কাপড় কেনার জন্য টাকার প্রয়োজন হয়, যেটা তাদের কাছে নেই। তবে এটা এই এলিয়েনদের কাছে কোনো সমস্যাই না। ডেভ কিছু নোট ও কয়েন সেটাকে স্ক্যান করে সেটাকে পেন্ট করিয়ে নেয়। এরপরে সে জামা কাপড় পরিবর্তন করে জশের স্কুলে চলে যায়। সেখানে একজন লোক তাকে টিচার ভেবে ক্লাসরুমে প্রবেশ করিয়ে দেয়। ডেভ বড় একটা অঙ্ক বোর্ডে তুলে দিয়ে সেটাকে বাচ্চাদেরকে খাতায় লিখে নিতে বলে। এরপরে সে জশকে নিয়ে বাইরে চলে আসে। ডেভ জশকে সেই বলটার ব্যাপারে জিজ্ঞাসা করে। জশ তাকে বলে রিচ নামের একটা ছেলে তার কাছ থেকে সেই বলটাকে নিয়ে নিয়েছে। ডেভ জশকে তার সঙ্গে যেতে বলে যাতে তারা সেই বলটাকে উদ্ধার করতে পারে, কিন্তু তারা রিচকে কোথাও খুঁজে পায় না। জশ ডেভকে বলে আগামীকাল তাদের এখানে একটা মেলা হবে, এই মেলায় সবাই ঘুরতে আসে, তাই সে যদি কালকে জশের সঙ্গে মেলায় যায় তাহলে অবশ্যই সেখানে রিচকে খুঁজে পাওয়া যাবে। এদিকে স্পেসশিপের ভেতরে থাকা লোকজন ক্যাপ্টেনকে জানায় তাদের কাছে পাওয়ার সাপ্লাই খুবই কম আছে, তাই তাদের সবকিছু যত দ্রুত সম্ভব করতে হবে, কিন্তু সেই বলটার সন্ধান পেতে হলে জশের সাহায্য লাগবে। এজন্য ক্যাপ্টেন জশের সঙ্গে তার বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। জশের সঙ্গে অনেকক্ষণ থেকে ডেভ তার সঙ্গে ভালো একটা বন্ধুত্বও করে ফেলে। সে জশের সঙ্গে তার বাসায় চলে আসলে একটু পরে জিনা যখন সেখানে উপস্থিত হয় তখন সে ডেভকে দেখে একই সাথে অবাক এবং খুশি হয়ে যায়। ডেভের সঙ্গে জিনারও আস্তে আস্তে ভালো একটা বন্ধুত্ব গড়ে ওঠে। জিনা ডেভকে পরের দিনের অনুষ্ঠানের জন্য ইনভাইট করে। রাতে ডেভ সেখান থেকে বেরিয়ে যায় এবং রাস্তায় একজন ভিক্ষুকের পাশে বসার জন্য অনুমতি চায়। ভিক্ষুকটি তাকে শুধু বসতেই দেয় না, তার কম্বলের একটি সাইডও তার শরীরে জড়িয়ে দেয় যেন তার ঠান্ডা না লাগে। মানুষের এই কর্মকাণ্ড স্পেসশিপের ভেতরে থাকা এলিয়েনগুলোর অনেক ভালো লাগে। নাম্বার 2 বা ভাইস ক্যাপ্টেন সবাইকে বলেছিল যে মানুষ হচ্ছে এই মহাবিশ্বের সবথেকে ভয়ঙ্কর প্রাণী। একদিক থেকে ধরতে গেলে এটা কিন্তু একদম বাস্তব কথা। এরা নিয়ম ভঙ্গ করে রাস্তায় চলাফেরা করে। এদের কোনো কর্মকাণ্ডের মধ্যেই কোনো বুদ্ধিমত্তার ছাপ নেই। এদের মধ্যে দয়া মায়া বলে কিছুই নেই, তাই এদের বাঁচা মরাই মহাবিশ্বের কিছুই আসে যায় না। তাই এই ভিক্ষুকের জায়গা এবং সামান্য কম্বলের অংশটুকু শেয়ার করাতে তাদের মধ্যে মানুষের সম্পর্কে যে ভুল ধারণা ছিল সেটা ভেঙে যায়। যদিও ভাইস ক্যাপ্টেন একটু পাগলাটে স্বভাবে হওয়ায় এই জন্য তার মানুষের সম্পর্কে কোনো ভুল ধারণাই পাল্টায়নি। এদিকে বাকি এলিয়েনরা পৃথিবীতে কিছুদিন থাকার পর পৃথিবীর মানুষের বিভিন্ন কর্মকাণ্ড তাদের মধ্যে প্রভাব ফেলছে। তারা অবসর সময়ে মানুষের মতন গানের সুরে নাচতে শুরু করে, বাথরুমের আয়নায় মানুষের মতন ছবি আঁকিবুকি করতে থাকে। সব থেকে বেশি প্রভাবিত হয়েছিল ক্যাপ্টেন এবং নাম্বার 2। তারা একসাথে বসে পৃথিবীর একটা মুভি দেখছিল এবং দেখতে দেখতে পুরো ইমোশনাল হয়ে যায়। মানে বলতেই পারো স্পেসশিপের ভেতরে একটা হুলস্থুল কাণ্ড বেঁধে গেছে। এ তো গেল কেবল রাত্রের কথা। সকালে আবার সবকিছু ঠিকঠাক। স্পেসশিপের সবাই আবার পুরোপুরি জেগে ওঠে। তাদের স্পেসশিপে আর মাত্র 20% পাওয়ার অবশিষ্ট আছে, যা তাদের আর 12 ঘন্টার মতন পাওয়ার সাপ্লাই করবে। তাই যত দ্রুত সম্ভব ওই বলটা উদ্ধার করতে হবে। তারা চলে যায় জশ আর জিনার কাছে। জশ আর জিনা ডিপকে নিয়ে সেই মেলায় চলে আসে। যদিও তাদের মিশন কমপ্লিট করার জন্য খুবই অল্প সময় বাকি আছে, কিন্তু মেলায় এসে তারা এই সবকিছু ভুলে যায়। জীবনে কখনোই তারা এত ভালো মজা করেনি। তাই ক্যাপ্টেন মেলার ভেতরে নিজেকে আর সামলাতে পারে না। সেখানে গিয়ে ক্যাপ্টেন মজাদার অনেক কাণ্ড করতে থাকে, বিভিন্ন রাইডে চড়তে থাকে, বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করতে থাকে, কিন্তু তাদের সেই গুরুত্বপূর্ণ মিশনের কথা তারা ভুলেই যায়। এর মধ্যে ডেভ রেজকে দেখতে পায়। সে জশকে বিরক্ত করতে শুরু করে। ডেভ রেজকে উল্টো করে ঝাঁকিয়ে উচিত শিক্ষা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। ঝাঁকি দেওয়ার সময় রিচের পকেট থেকে সেই বলটা নিচে পড়ে যায়। ডেভ সেই বলটা দেখতে পেয়ে সেটাকে নিজের কাছে নিয়ে নেয়। এই সময় নাম্বার 2 ক্যাপ্টেনকে মনে করিয়ে দেয় তাদের মিশনের কথা। সে ক্যাপ্টেনকে বলে জশ আর জিনার সাথে থেকে তাদের মিশনের কথা কিন্তু তারা ভুলেই গেছে। কিন্তু ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় জশ আর জিনার সাথে তারা আরো কিছুটা সময় কাটাবে। স্পেসশিপের সবাই তাদের সঙ্গে কাটানো সময়টা অনেক এনজয় করছিল, তাই তারাও আর কোনো আপত্তি
আপত্তি করে না। ডেভ জিনার সঙ্গে ডিনারে যাওয়ার প্ল্যান করে। এদিকে সেই অফিসার ডেভের সমস্ত ছবি প্রিন্ট করে সব জায়গায় লাগিয়ে দেয়। একজন অফিসার ডেভের সেই ছবি দেখে তাকে চিনে ফেলে। পরে পুলিশরা লুকিয়ে লুকিয়ে ডেভকে ফলো করতে থাকে এবং সে কোথায় আছে সেটা জানার পর তাকে ধরার জন্য প্রিপারেশন নিতে থাকে। রাতে জশ, জিনা ও ডেভ মিলে একটা পার্টিতে যায়। আর এদিকে স্পেসশিপের ভেতরে থাকা সবার মধ্যে একটা পরিবর্তন হতে থাকে। তারাও পার্টি করতে থাকে। সবাই মিউজিকের সাথে মানুষের মতন ডান্স করতে থাকে, মানুষের মতন পোশাক পরে মানুষের মতন আচরণ কপি করতে থাকে। এগুলো ভাইস ক্যাপ্টেনের একেবারেই পছন্দ হয় না। সে ক্যাপ্টেনকে সতর্ক করলেও ক্যাপ্টেন তার কোনো কথা না শুনে সে ডিনা এবং জশের সঙ্গে পার্টি এনজয় করতে থাকে। ভাইস ক্যাপ্টেন মিশন সাকসেস করতে তার অনুগত কিছু লোকজনদেরকে একসাথে ডেকে নেয়। সে তাদেরকে বুঝিয়ে ফেলে ক্যাপ্টেন যেভাবে তাদের মিশনের ক্ষতি করছে, এটা চলতে থাকলে তাদের মিশন কখনোই পূরণ হবে না। তাদের গ্রহের সবাইকে বাঁচানোর কথা বলে সে ক্যাপ্টেনের বিরুদ্ধে সবাইকে বিদ্রোহ করতে রাজি করে ফেলে। এদিকে সবাই যখন নাচ গানে ব্যস্ত, তখন নাম্বার 2 ক্যাপ্টেনকে গান পয়েন্ট করে সরিয়ে নিজেকে ক্যাপ্টেন বলে ঘোষণা দেয়। এদিকে পুলিশ অফিসাররাও চলে আসে ডিপকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য। স্পিকার অন থাকা স্পেসশিপের ভেতরে থাকা এলিয়েনদের কথোপকথন পুলিশেরা শুনে ফেলে। পুলিশেরা সেটা দেখে ঘাবড়ে যায় এবং তাকে সেখানে বসিয়ে রেখে বাইরে চলে আসে। এদিকে ভাইস ক্যাপ্টেন ক্ষমতা নেওয়ার পরই সেই স্পেসশিপের সুপার পাওয়ার মোড অন করে দেয় এবং হাতের আঙুল দিয়ে একটা গুলি করতেই পুরো দেওয়াল ভেঙে পড়তে দেখা যায়। এসব দেখে পুলিশেরা তার দিকে গুলি মারতে শুরু করে, কিন্তু সুপার পাওয়ার মোড অন থাকায় এগুলোতে তার কিছুই হয় না। স্পেসশিপের একটা এলিয়েন যখন দেখলো বাইরে তুমুল হট্টগোল চলছে, সে তখন লাফ দিয়ে একটা কফির গ্লাসের মধ্যে পড়ে গেল। নতুন ক্যাপ্টেন কমান্ড দিয়ে পুরো পুলিশ স্টেশন লন্ডভন্ড করে দেয়। থানার বাইরে থাকা পুলিশ অফিসাররা তাকে থামানোর চেষ্টা করলেও সবাই সেখানে ব্যর্থ হয়ে যায়। ডেভ এক গুলিতে পুলিশের গাড়িগুলো উড়িয়ে দেয়। এদিকে গোলাগুলি করার অবস্থা দেখে নাম্বার 3 বুঝতে পারে নতুন এই ক্যাপ্টেন পুরোই পাগল হয়ে গিয়েছে। সে সবকিছু ধ্বংস না করে ছাড়বে না। সে এই স্পেসশিপের আসল ক্যাপ্টেনকে উদ্ধার করতে চলে যায়। রুমের বাইরে থাকা গার্ডকে মেরে সে ভেতরে ঢুকে যায়। ক্যাপ্টেনের হ্যান্ডকাপ খুলে দিয়ে সে ডেভকে কন্ট্রোল করার জন্য ইঞ্জিন রুমে চলে আসে, কিন্তু নতুন ক্যাপ্টেনের অর্ডারে গার্ডরা তাকে ঘিরে ধরে। শাস্তি হিসেবে তাদের স্পেসশিপের নাক দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। এই এলিয়েনরা এতটাই ছোট যে পৃথিবীর ছোট ছোট জিনিসও তাদের কাছে অনেক বড় মনে হয়। তারা বিভিন্ন বাধা কাটিয়ে একটা পলিথিনের মাধ্যমে উড়ে স্পেসশিপের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু মাঝখানে তারা একটা গাড়ির উইন্ডশিলে আটকে যায়। এরপরে সেখান থেকে লাফ দিয়ে তারা স্পেসশিপের পায়ের উপরে এসে পড়ে। ইতিমধ্যে নতুন ক্যাপ্টেন ডেভকে কমান্ড দিয়ে নিয়ে আসে সমুদ্রের পাড়ে। সেখানে সে ওই বলটাকে অ্যাক্টিভ করে সমুদ্রের পানিতে ফেলে দেওয়ার প্রিপারেশন নেয়, কিন্তু এর আগেই নতুন ক্যাপ্টেন স্পেসশিপে উঠে এসে তার বাম হাতের কন্ট্রোল নিয়ে নেয়। ক্যাপ্টেন বাম হাত দিয়ে সেই বলটা সমুদ্রে ছুটতে বাধা দেয়, কিন্তু তাতে তেমন কোনো লাভ হয় না। সেই বলটা হাত থেকে গড়িয়ে সমুদ্রের পানিতে পড়ে যায় আর সাথে সাথেই সমুদ্রের পানি শুষে নিতে শুরু করে। এদিকে অফিসার ডুলি তার কফির কাপে সেই পড়ে যাওয়া এলিয়েনটাকে দেখে খুবই ইন্টারেস্টেড হয়ে যায়। অফিসার সেই এলিয়েনটাকে নিয়ে সমুদ্রের পাড়ের দিকে চলে যেতে থাকে। জিনা আর মার্ক ডেভের কর্মকাণ্ড দেখে খুবই অবাক হয়ে যায়, কিন্তু জশ তাদেরকে বলে ডেভ অনেক ভালো মানুষ, নিশ্চয়ই অস্বাভাবিক কিছু ঘটার কারণে সেই পাগলামিগুলো করছে। তাদের উচিত এই মুহূর্তে ডেভের কাছে যাওয়া, নইলে বড় কোনো ক্ষতি হয়ে যাবে। জশের কথা শুনে তারা সবাই সমুদ্রের দিকে যেতে শুরু করে। সমুদ্রের পাড়ে ক্যাপ্টেন আবারও নিজেকে কমান্ডিং অফিসার বলে ঘোষণা দেয় এবং নতুন ক্যাপ্টেনকে চেয়ার থেকে সরে যেতে বলে। এদিকে স্পেসশিপের বাকি সবাই তাদের পুরাতন ক্যাপ্টেনকেই সাপোর্ট করে এবং নতুন ক্যাপ্টেনকে তার পাগলামি বন্ধ করে সেখান থেকে সরে যেতে বলে। ক্যাপ্টেন নিজের দায়িত্ব বুঝে নিয়েই নতুন ঝামেলার মুখোমুখি হয়, কারণ তাকে জানানো হয় তাদের কাছে পাওয়ার সাপ্লাই এখন এতটাই কমে গিয়েছে যে হয় তাদের নিজের গ্রহেতে ফিরে যেতে হবে, আর নয়তো পৃথিবী বাঁচাতে তাদের সব পাওয়ার ব্যবহার করে ওই বলটাকে বন্ধ করতে হবে। সমুদ্র থেকে বলটাকে উঠাতে গেলে তাদের সব পাওয়ার শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে তারা আর নিজের গ্রহে ফিরতে পারবে না। ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় পৃথিবীকে বাঁচানোর। ক্যাপ্টেন বলে খুঁজলে এই মহাবিশ্বে আরো অনেক গ্রহের সন্ধান মিলবে যেখানে লবণাক্ত পানি পাওয়া যাবে, কিন্তু পৃথিবী থেকে সমুদ্রের সব পানি তুলে নিলে এখানকার সব মানুষ মারা যাবে। এদিকে বাকি এলিয়েনরা সবাই তাকে একে একে সমর্থন জানায়। সবার সাপোর্ট নিয়ে ক্যাপ্টেন সেই বলটা সমুদ্র থেকে তুলে নেয় এবং সেটা জোরে মহাকাশে ছুড়ে সেটাকে পৃথিবীর বাইরে পাঠিয়ে দেয়। আর তখনই সাথে সাথে স্পেসশিপের পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যায় এবং ডেভ সেখানেই শাটডাউন হয়ে যায়। জশ, জিনা ও মার্ককে সাথে নিয়ে সেখানে উপস্থিত হলে ডেভ তাকে জানায় তার পাওয়ার শেষ হয়ে গিয়েছে, তাই সে আর বাড়ি ফিরতে পারবে না। এর মধ্যে পুলিশরাও সেখানে এসে যায়। তারা ডেভের দিকে গান পয়েন্ট করে। জশ পুলিশের কাছ থেকে ট্রেজার গানটা নিয়ে ডেভকে শক দিলে সে আবারও তার পাওয়ার ফিরে পায়। এরপরে ক্যাপ্টেন ডেভের মুখ থেকে বের হয়। সে জশকে ধন্যবাদ জানায় তার পাওয়ার সাপ্লাই ফিরিয়ে দেওয়ার জন্য। অফিসার ডুলি তার পকেট থেকে সেই ছোট্ট এলিয়েনটাকে বের করে স্পেসশিপে ফিরিয়ে দেয়। সবার কাছ থেকে বিদায় নিয়ে সে আবারও মহাকাশে যাওয়ার জন্য টেক অফ করলেই তখনই কিছু লোক এসে তাকে ধরে ফেলে, কিন্তু দেখতে ছোট হলেও এই এলিয়েনটা খুবই বুদ্ধিমান। তারা এসব ঘটনার জন্য আগে থেকেই বেকআপ রেখেছিল। তারা ডেভের একটা পা
নোয়া আলাদাভাবে লঞ্চ করে সেখান থেকে চলে যায়। সমুদ্রের পানি না নিয়ে যাওয়ায় পৃথিবীর মানুষও খুশি হয় এবং তারাও অনেক খুশি হয় এবং এরকমই একটা হ্যাপি এন্ডিং দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।